ভালো আছেন। তো আপনাদের সাথে চলে আসলাম আমি মোহাম্মদ শাহানুর রহমান। আপনাদের আজকে রিডিং কিভাবে আসলে পড়তে হয়, কিভাবে সলভ করতে হয়, কিভাবে আসলে 45 মিনিট সময়ের মধ্যে, মাত্র 45 মিনিট সময়ের মধ্যে কিভাবে তিনটা প্যাসেজ সলভ করতে হয়, সেই টিপস এন্ড ট্রিক্স অ্যান্ড সেই মেথড নিয়ে চলে আসলাম আজকে আপনাদের। আমি কিন্তু আইএলস আপনাদেরকে শিখাবো, আইএলস আপনাদেরকে পড়াবো না। মানে কিভাবে আসলে আইএলস কে শিখতে হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে শিখাবো, কিন্তু আমি কিন্তু আসলে কিছু পড়াবো না। আজকের ক্লাসে কিছুই পড়াবো না, শুধু আজকে শিখাবো। আজকের ক্লাসটা যদি কেউ দেখতে পারেন, সম্পূর্ণ ক্লাসটা দেখতে পারেন, তাহলে আমি 100% আপনি এতদিন যা পড়ে আসছেন তার থেকে কিছুটা হলেও পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ওকে, তো আমি প্রথমে চলে আসি হচ্ছে, আমরা যে প্যাসেজটা নিয়ে চলে আসবো সেই প্যাসেজটার নাম হচ্ছে এইটা, ক্লাইমেট চেঞ্জ রিভিলস অ্যানশিয়েন্ট আর্টিফ্যাক্টস ইন নরওয়ে গ্লেসিয়ার্স। এই প্যাসেজটা আমরা এখন করব। তো এই প্যাসেজটার ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা একটু সনাতন পদ্ধতি যেটা আছে, আমরা আগের বিভিন্ন মানে সনাতন পদ্ধতিতে আমরা অনেকেই সলভ করতে যাই, বা আমরা হচ্ছে এই পুরো প্যাসেজটা একবার রিড করি, যেরকম এইখান থেকে স্টার্ট করে আমরা টোটাল প্যাসেজটা হচ্ছে রিড করে নিই, পুরো প্যাসেজটা আমরা পড়ে নিই এই পর্যন্ত। পড়ার পরে হচ্ছে প্রতিটা জিনিস হচ্ছে পড়ি, আমরা রিডিং মানে পড়ে নিই, কিন্তু আমরা দেখা যায় যে অনেক কিছু বুঝি না। যেরকম এখানে ওদের যে সেন্টেন্স গুলা থাকে, সেই সেন্টেন্স গুলা দেখেন, প্রতিটা সেন্টেন্স, এই সেন্টেন্সের দিকে একটু তাকায় দেখেন, এই সেন্টেন্সের দিকে একটু তাকায় দেখেন, সেন্টেন্সটি স্টার্ট হচ্ছে দেখেন এখানে ওয়েল অ্যাবভ। আপনারা নর্মালি সেন্টেন্সটা শুরু হয় নর্মালি সাবজেক্ট দিয়ে, কিন্তু সাবজেক্টে দেখা যায় বিভিন্ন নাম টাম থাকে এগুলা, কিন্তু ওরা যেটা হয়, ওদের সেন্টেন্স গুলো হয় বিভিন্ন ক্লোজ আকারে, মানে এটা কমপ্লেক্স টাইপের সেন্টেন্স ওরা মেক করে। এবং এই সেন্টেন্স গুলা হচ্ছে যতটা পারে অ্যাডভান্স ওরা এটা সেন্টেন্স গুলা মেক করার চেষ্টা করে। ওরা কিন্তু আসলে অ্যাডভান্স ভোকাবুলারি খুব বেশি ইউজ করে তা কিন্তু না, ওরা যেটা করে সেন্টেন্স গুলাকে অ্যাডভান্স লেভেলের মেক করে। দেখেন প্রতিটা সেন্টেন্স অ্যাডভান্স, এবং প্রতিটা সেন্টেন্স দেখেন বিভিন্ন ক্লজ, এই যে ছোট 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 ক্লজ আকারে আছে, এবং ম্যাক্সিমামটাই দেখেন কমপ্লেক্স জাতীয় সেন্টেন্স। তো আমাকে শিখতে হবে যে এই সেন্টেন্স গুলা যে কিভাবে আসলে মিনিং করতে হয়, কিভাবে সহজে মিনিং করতে হয়, কত অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে হয়, এই সব কিছুই কিন্তু আমাকে শিখতে হবে। আচ্ছা, তো আমি সলভের নিয়মে চলে যাচ্ছি। আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এইটার এই যে 20 নাম্বার যে কোশ্চেনটা আছে, আমি এই কোশ্চেনটা সলভ করব। আমি যখন এই কোশ্চেনটা সলভ করব, সবার সবার আগে হচ্ছে আমি একটা সনাতন পদ্ধতি আমি করব না, আমি একটা মেথড শেখাবো। সেই মেথডটা হচ্ছে রিভার্স টেকনিক। মানে হচ্ছে আপনি উল্টো দিক থেকে পড়বেন, মানে আগে আপনি কোশ্চেনটা অ্যানালাইসিস করবেন, দেন প্যাসেজটায় যাবেন। তাহলে আমি যেটা করব, আমি এই সামারিটা সলভের জন্য আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই কোশ্চেনটার, আমি হচ্ছে এই আছে কোথায়, মানে প্যাসেজের কোন জায়গা আছে সেই জায়গাটা বের করবে, এটাকে বলা হয় লোকেশন। আমি লোকেশন করা, এই লোকেশন করতে হয়, এটাকে বলে স্ক্যানিং টেকনিক দিয়ে। কি দিয়ে করতে হয়? স্ক্যানিং, স্ক্যানিং টেকনিক। তাহলে আমি কি দিয়ে করব? স্ক্যানিং টেকনিক দিয়ে করব। তাহলে আমি কি বললাম আবার একটু বলি। সর্বপ্রথম হচ্ছে আমরা রিভার্স টেকনিক ইউজ করব, মানে সর্বপ্রথম কোশ্চেনটা প্যাসেজের কোন জায়গায় আছে সেই জিনিসটা খুঁজবো। এটা করব কি দিয়ে? স্ক্যানিং টেকনিক দিয়ে করবো। স্ক্যানিং টেকনিকটা আসলে কি? স্ক্যানিং টেকনিকটা হচ্ছে কিওয়ার্ড নেওয়া। আমি সর্বপ্রথম কি করব, এই যে উপরে যে প্রশ্নটার, এই 20 নাম্বার প্রশ্নের আশেপাশে দেখেন হচ্ছে এটার প্রথম যে লাইনটা আছে, এই লাইনটা, এবং হচ্ছে এই উপরে দেখেন একটা হেডিং আছে, এই অংশ থেকে আমি কি করব, বেশি না, আমি হাতে গোনা 2টা বা 3টা কিওয়ার্ড নেব। আপনারা অনেকেই যেটা করেন সেটা হচ্ছে একটা কিওয়ার্ড নিয়ে চলে যান, একটা কিওয়ার্ড নেওয়া যাবে না। কিওয়ার্ড নিতে হবে কয়টা? 2টা বা 3টা। আমি সর্বপ্রথম কি করব, 2টা বা 3টা কিওয়ার্ড নিব। আমি কি করব, একটা কিওয়ার্ড হচ্ছে এখানে আছে আর্কিওলজিক্যাল সাইট, এটা দেখেন একটা ভালো কিওয়ার্ড, কারণ এটা একটা নাউন। কিভাবে বুঝলাম এটা একটা নাউন? আমি জানি যে কোনো একটা আর্টিকেলের পরে হচ্ছে নাউন থাকে, দেখেন এখানে আর্টিকেল এন আছে, তাহলে আর্টিকেলের পরে যদি নাউন থাকে, তাহলে এন এর পরে যে আর্কিওলজিক্যাল সাইট আছে এটা 100% নাউন বসবে। আপনার নাউনের ডেফিনেশন পড়া, নাউনের 14 গোষ্ঠী, এত কিছু পড়ার ভাই কোনো দরকার নেই। শুধু আপনি মনে রাখবেন প্রিপোজিশন এবং আর্টিকেলের পরে অলওয়েজ নাউন বসে। তার মানে প্রিপোজিশন গুলার পরে যেরকম অফ এর পরে কি বসে? নাউন বসে। আর্টিকেল এর পরে কি বসে? নাউন বসতে পারে। তারপরে দায়ের পরে কি বসে? নাউন বসে। জাস্ট এই শর্টকাটটা মনে রাখলে কিন্তু আপনার নাউন কোনটা হবে সেই জিনিসটা কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন। তো গ্রামারের এত কিছু মনে রাখার কোনো দরকার নাই। দেখতে পেয়েছেন কত মজা রিডিং? আচ্ছা, তাহলে আমি সর্বপ্রথম কি করব, এইখান থেকে কিওয়ার্ড নিয়ে আমি লোকেশন করব যে প্যাসেজের কোথায় আছে। তাহলে আর্কিওলজিক্যাল সাইট নিলাম। আরেকটা কিওয়ার্ড নিতে পারি আমরা অর্গানিক মেটেরিয়ালস, এটা হচ্ছে আমাদের একটা নাউন, কারণ এটা হচ্ছে অর্গানিক মেটেরিয়ালস দেখে বোঝা যাচ্ছে কোন একটা মেটেরিয়ালস এর কনফিগারেশন ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এটা হচ্ছে অর্গানিক মেটেরিয়ালস। তারপর আরো হচ্ছে নাউন আছে এখানে, স্কিন অ্যান্ড টেক্সটাইলস, এটা একটা নাউন। এটাও দেখে আমি কিন্তু বুঝতে পারতেছি এটা হচ্ছে স্কিনস অ্যান্ড টেক্সটাইল। দেখেন এন্ড এর আগে যদি প্লুরাল থাকে, এন্ড এর পরেও কিন্তু প্লুরাল থাকে। যখন আপনারা এইভাবে পড়বেন
করবেন এই জিনিসটাও দেখেন বোঝার চেষ্টা করবেন। দেখেন অ্যান্ড এর আগেও প্লুরাল আছে, অ্যান্ড এর আগে হচ্ছে প্লুরাল, অ্যান্ড এর পরেও দেখেন প্লুরাল। তার মানে আপনার যদি এরকম থাকতো স্কিনস এর পরে অ্যান্ড দিয়ে এখানে যদি কোনো গ্যাপ থাকতো তাহলে আপনার একটা প্লুরাল নাউন অ্যান্সার হতো প্যাসেজের থেকে। ক্লিয়ার? তাহলে আমরা যখন রিডিং করব আমরা এই জিনিসগুলা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তাহলে অ্যান্ড এর এই টেকনিকটা আমরা শিখলাম, আগেও প্লুরাল হলে পরেও প্লুরাল থাকে। এটা লিসেনিং এ কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে এখন আমরা কি করবো, অর্গানিক মেটেরিয়ালস এবং হচ্ছে আর্কিওলজিক্যাল সাইট এটা আমরা প্যাসেজে খুঁজবো। আমি কিন্তু আজকে শিখাবো রিডিং পর স্ট্র্যাটেজি। দেখেন আমি কিন্তু সলভ শিখাবো না, আমি শিখাবো রিডিং পর স্ট্র্যাটেজি। দেখেন আমি প্যাসেজটা কিভাবে রিডিং করি। আমি এই দেখেন এখানে পেয়ে গেছি অর্গানিক মেটেরিয়াল শব্দটা কিন্তু আমি পেয়ে গেছি, তারপর আমি আর্কিওলজিক্যাল সাইট শব্দটাও কিন্তু আমি পেয়ে গিয়েছি। তারপর আমি একটু কালার করে ফেলি, তারপরে দেখেন আমি এখানে টেক্সটাইল এবং আমি একটা শব্দ পাচ্ছেন। দেখেন এখানে একটা শব্দ আছে হিন্টস, এখানে একটা শব্দ আছে দেখছেন হ্যান্ডস। এই যে শব্দটা, এই শব্দটার মিনিং আপনি জানেন না। এখন এরকম হইলো যে আপনি এই শব্দটার মিনিং আপনি জানেন না, মিনিং আপনি না জানলেও মিনিং আপনি শিখতে পারবেন। কিভাবে শিখতে পারবেন দেখেন, এখন আপনি যদি চলে আসেন এইখানে কোশ্চেনে চলে আসেন, দেখেন কোশ্চেনের মধ্যে এখানে কি আছে, এখানে স্কিন শব্দটা আছে আর এখানে টেক্সটাইল শব্দটা আছে। মানে টেক্সটাইল শব্দটা হুবহু প্যাসেজের মধ্যে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট আছে। তাহলে এই যে শব্দটা আছে এই শব্দটার বাংলা মিনিং তাহলে কি হবে, এটার অর্থটা কি হতে পারে, এটার অর্থ নিশ্চয়ই স্কিনস এর একটা সিনোনিম হবে অথবা স্কিনস এর কোন একটা প্যারাফ্রেজিং সিনোনিম হবে। তার মানে দ্যাটস ইট, এইটা স্কিন টাইপের ওয়ার্ড এবং আপনারা এখনই ডিকশনারি সার্চ করে এটা দেখতে পারেন। তো ব্যাপারটা দেখেন, আমি আপনাদেরকে রিডিং এর ব্যাপারটা শিখাচ্ছি যে আসলে এরকম কমন কমন জিনিস কিন্তু হুবহু পাওয়া যায়, আপনি জাস্ট সেন্টেন্সটা বুঝতে পারলেই কাজ হয়ে গেছে। এখন আপনার যদি পরীক্ষা এরকম থাকতো টেক্সটাইলের এখানে স্কিনের এখানে যদি গ্যাপ থাকতো তাহলে আপনার কিন্তু অ্যান্সারটা স্কিনস হতো না, আপনার অ্যান্সারটা কিন্তু এই যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাই কিন্তু আপনার হয়ে যেত। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার উত্তরটা হয়ে যেত। এখন আসি, আমরা এতটুকু তো বুঝলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে এইখানে যে হচ্ছে আমরা কিওয়ার্ড গুলা পেয়ে গেছি, আমরা এটা সলভ করব। সলভ করার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে, আপনি রিডিং এর ক্ষেত্রে এই লাইনগুলো পড়বেন না। দেখেন এই যে লাইনটা আছে আপনি কিওয়ার্ড এই লাইন থেকে নিয়েছেন, আপনি গ্যাপ আছে হচ্ছে আপনার 20 নম্বর কোশ্চেনটা আছে আপনার এই লাইনে, দে হ্যাভ লিটল প্রোটেকশন এইটাতে আছে। কিন্তু আপনি যদি এখন এই লাইনের বাংলা মিনিং করেন, এই যে আমি যে কালার করে দিচ্ছি এই লাইনের বাংলা মিনিং করেন, তাইলে আপনার সময় নষ্ট হবে। তো আপনি কখনোই এই লাইন থেকে আপনি কিওয়ার্ড নিয়ে সিলেকশন করেছেন কিন্তু এই লাইনের বাংলা মিনিং খবরদার করবেন না। আপনি যদি এই লাইনের বাংলা মিনিং করেন আপনার কিন্তু প্রচুর সময় নষ্ট হবে। আপনি অ্যান্সার বের করবেন শুধুমাত্র যেখানে গ্যাপ আছে, যেখানে সামারি আছে, যেখানে যে কোনো ধরনের গ্যাপ আছে, ওই গ্যাপের আগে কোনো প্রিপোজিশন থাকলে সেই প্রিপোজিশনকে ট্র্যাক করে এবং ভার্বকে ট্র্যাক করে আপনি উত্তর করতে পারবেন। তার মানে আপনার কিন্তু আর এই আহামরি এই বাংলা মিনিং আর দরকার নাই। আমি শুধু কি করব, এই ভার্ব বা প্রিপোজিশনকে ট্র্যাক করবো, মানে এইখানে আমি ট্র্যাক করবো। এখন এইখান থেকে কিভাবে বাংলা মিনিং করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে শিখাবো। ওকে, তাহলে এইখানে আমি একটা বাংলা মিনিং এর মজার একটা টেকনিক শিখলাম, সেটা হচ্ছে আমরা এখন কতটুকু মিনিং করতে হবে সেটা জিনিসটা আমরা বুঝে গেলাম। এখন আসা, এখানে দেখেন হচ্ছে এখানে একটা আমরা দেখি প্রিপোজিশন হচ্ছে এগেইনস্ট, এগেইনস্ট হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এগেইনস্ট, এখানে বলতেছে প্রোটেকশনটা এগেইনস্ট হচ্ছে। আমি যদি জানি প্রিপোজিশনের পরে যদি আমার গ্যাপ থাকে তাহলে প্যাসেজেও প্রিপোজিশন টাইপ বা আর্টিকেলের পরেই হবে, কারণ এখানে উত্তরটা হবে নাউন। তাহলে প্যাসেজেও কোনো একটা প্রিপোজিশনের পরের ওয়ার্ডটাই আপনার উত্তর হবে, নাইলে আর্টিকেলের পরের ওয়ার্ডটাই হবে, কারণ এটার উত্তর হবে নাউন। লজিক কিন্তু আমাকে সেটাই বলে। তার মানে আমি কি করবো, প্যাসেজে খুঁজবো যে প্রোটেকশন শব্দটা আছে কিনা। আমরা যদি দেখি এখানে, এখানে বলছে দে হ্যাভ লিটল প্রোটেকশন, অল্প কিছু প্রোটেকশন, অ্যান্ড এগেইনস্ট, এই দুইটা শব্দ আমরা প্যাসেজের মধ্যে খুঁজবো, গ্যাপের আগের দুইটা শব্দ। এখন একটা মজার বিষয় বলি, এই যে হুইজ বলছে, হুইজটা আসলে কি, হুইজকে বলা হয় এখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হুইজটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন, যখন হুইজটা সেন্টেন্সের মাঝে থাকে তখন এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। শুধু হুইজ না, যে কোনো ডাব্লিউএস কোয়েশ্চেন যেরকম হাউ, হুইজ, হুয়া, আপনার হুয়াই থাকতে পারে, হোয়েন থাকতে পারে, যদি এই হুইজটা সেন্টেন্সের মাঝে থাকে তাহলে এটার নাম হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তাহলে এটার নাম কি, আমার ক্লাসের সাথে সাথে বলেন সবাই, এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের কাজ কি, রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে এই হুইজের কাজ হচ্ছে তার আগের ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতেছে। তার আগের ওয়ার্ডকে যদি রিপ্রেজেন্ট করে, হুইজ কাকে রিপ্রেজেন্ট করে, তার আগের যে অংশটা আছে, মানে এইখানে যে অল্প পরিমাণে যে প্রোটেকশন করছে কিছু একটা, ওই জিনিসটাকে হুইজ দ্বারা রিপ্রেজেন্ট করে। তার মানে বুঝতে পারতেছি এইখানে যে উত্তরটা হবে সেটা হবে কোনো বস্তুর ক্ষেত্রে অথবা এমন কিছু জিনিস যেটার নাম হুইজ দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, হু দ্বারা না, হুইজ দ্বারা করা যায়। মানে এখানে কোনো ব্যক্তির নাম বসবে না, কোনো ধরনের আমার
এমন কিছু নাম বসতে পারে যেটাকে হুইজ দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, মানে এখানে কিন্তু হু না, হু থাকলে রহিম করিম যদু মধু কিছু একটা বসতে পারতো। তাহলে রিলেটিভ প্রোনাউন কি করে, তার আগের ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে, যেরকম রিলেটিভ প্রোনাউন হুইজ আছে, তার মানে এর আগের ওয়ার্ডকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে দেখেন রিডিং কিভাবে পড়তে হয়, রিডিং পড়ার স্টাইলটা শিখতে হবে, আপনার গ্রামারটা শিখতে হবে। এই যে গ্রামার গুলো, এগুলো যদি না জানেন তাহলে আইএলটিএস কিভাবে স্কোর ডেভেলপ করবেন, দেখতে পাইছেন? ওকে, তাহলে দেখেন এখানে বলছে হুইচ মিনস, যেটা মিনস করে, দ্যাট মানে হচ্ছে যেটা, দ্যাট মানে কি হচ্ছে যেটা বা যাহা, তাহলে দ্যাট মানে হচ্ছে যা বা যেটা, ঠিক আছে? যেটা কি করে, দে ডিকে, ডিকে মানে ক্ষয় করে রিলেটিভলি কুইকলি, তার মানে তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে ডিকে করতেছে পুরো আস্তে, মানে খুবই রিলেটিভলি কুইকলি তারা হচ্ছে সেটা ডিকেড হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই দ্যাট হচ্ছে কি যাহা, দ্যাট যদি কখনো পান তাহলে দ্যাটের পর থেকে মিনিং করবেন হচ্ছে যা। দ্যাট হচ্ছে কি করে, দ্যাট হচ্ছে আগের অংশটাকে, মানে এই যে আমার যে হুইজ যে অংশটা, যে যে জিনিসটাকে মিনিং করছে, দ্যাটও ওই এক জিনিসকেই মিনিং করবে, এক জিনিসকে মিনিং করবে, যেটা খুব কুইকলি কি হয়, ডিকে হচ্ছে। তাহলে এখন চলে যাচ্ছে দ্যাট এবং হুইজ এই জিনিসগুলা যদি থাকে সেন্টেন্সে, তাহলে সেটার মিনিং কিভাবে করবেন, কাকে মিনিং করে করবেন, সেই ব্যাপারটা ক্লিয়ার। এখন আসেন, এখন আমরা এখানে খুঁজবো যে এখানে প্রোটেক্টেড শব্দটা, এই দেখেন এখানে ভার্ব হিসেবে প্রোটেক্টেড দিছে, আর ওখানে ছিল প্রোটেকশন, আর এখানে দিছে ভার্ব হিসেবে প্রোটেক্টেড। প্রোটেকশন হচ্ছে একটা নাউন, কারণ যদি আমরা টিআই ও এন লাস্টে থাকে তাহলে সেটা হবে নাউন। প্রোটেকশনটা কি, প্রোটেকশনটা হচ্ছে একটা নাউন, কারণ লাস্টে যদি শোন থাকে সেটা হবে নাউন। আর এটা প্রোটেক্টেড ইডি আছে লাস্টে, তার মানে এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে বুঝতে পারছেন প্রোটেকশনটা কি, নাউন, আর এটা হচ্ছে ভার্ব। আমি বলছিলাম উত্তরটা হবে কি, এই ওই ওয়ার্ডের আশেপাশে যদি কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পর উত্তর হবে। তাহলে প্রিপোজিশনের পরে দেখেন একটা আর্টিকেল আছে দা, দা এর পর স্পষ্ট করে একটা নাউন আছে, সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, তাহলে উত্তরটা কি হবে, মাইক্রো অর্গানিজম। তারপরে দেখেন এই যে আপনার ডিকেটা, ওখানে যে ডিকে ছিল ওই ডিকেটা, এবং দেখেন ওখানে দ্যাট এর পরেই ডিকে আছে। আপনাদের দেখেছেন, আপনি একটু মিলায় দেখেন, এখানেও কিন্তু দ্যাট এর পরে ডিকে ছিল, দেখেন এই যে দ্যাট এর পরে কিন্তু এখানে ডিকে ছিল, আর ওখানেও কিন্তু দেখেন দ্যাট এর পরেই ডিকে আছে প্যাসেজে। তার মানে আপনার উত্তরটা শুধু বের করা না, আপনি শুধুমাত্র এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখেও তাকাইলেও বুঝতে পারবেন যে এটা আপনার উত্তর। ঠিক আছে? তার মানে আপনাকে শুধু সঠিক ওয়েতে শিখতে হবে যে উত্তরটা কিভাবে হবে, কোনটা উত্তর হবে, সেই জিনিসগুলো বের করা শিখতে হবে। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। আপনি যদি এইভাবে ধরে 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 না পড়তে পারেন, তাহলে কিন্তু আর রিডিং এর স্কিল আপনার পক্ষে ডেভেলপ করানো সম্ভব না। আপনাকে টিপস এন্ড ট্রিক যদি না জানেন, তাহলে রিডিং স্কিল কিন্তু আপনার পক্ষে সম্ভব না। যারা যারা এই টিপস এন্ড ট্রিক শিখতে চান, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন। মাত্র 10 জনকে আমি একেবারে প্রিমিয়াম একটা সার্ভিস আপনাদেরকে দিব, আপনাদের স্কোরের পুরো দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে পড়াবো। মাত্র 10 জন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ওকে, এখন আসি হচ্ছে এইখানে হচ্ছে আমি তো এটা করলাম। এখন আপনারা যে ভুলটা করে, এইখানের উত্তরটা যখন পেয়ে গেছেন 20 নাম্বারটা, আপনারা আবার বাদ থেকে কখনোই পড়বেন না, এগুলো একেবারে কাটা, কারণ আমার হাতে সময় নেই। তো আমি এগুলো কখনোই পড়বো না। আমি কি করব, এগুলো না পড়ে আমি চলে যাব হচ্ছে, এগুলো আমি একটাও পড়বো না, এগুলো আমি কিচ্ছু পড়বো না। আমি চলে যাব হচ্ছে কোন জায়গায়, আমি চলে যাব হচ্ছে এই 21 নাম্বারে, এই অ্যান্ডে চলে যাব। হ্যান্ডে চলে যাবো, মানে আমি এখানে কিছুই পড়বো না, আমি এগুলা কিচ্ছু পড়বো না। আমি চলে যাবো গ্যাপের আশেপাশে, আমি চলে যাবো এই অ্যান্ডে। আমি আপনাদের অ্যান্ড এর একটা রুলস আজকে শেখাবো। যদি অ্যান্ড যুক্ত, আমি মাত্রই আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে অ্যান্ড এর আগে যদি আপনার থাকে নাউন, অ্যান্ড এর পরেও কিন্তু আপনার উত্তর হবে নাউন। অ্যান্ড এর আগে যদি থাকে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্ড এর পরে থাকবে অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাপারটা কি, অ্যান্ড এর যদি আগে নাউন থাকে, নাউন থাকে, তাহলে অ্যান্ড এর পরে কি হয়, অ্যান্ড এর পরে হয় হচ্ছে নাউন। তাহলে আবার যদি অ্যান্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অ্যান্ড এর পরেও কি হবে, অ্যান্ড এর পরেও হবে অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাপারটা ক্লিয়ার, যে অ্যান্ড এর আগে নাউন হইলে অ্যান্ড এর পরেও নাউন। তার মানে এখানে অ্যান্ড এর আগে আছে মাউন্টেন্স, মাউন্টেন্স হচ্ছে আমাদের কি একটা নাউন, তাহলে নাউন হচ্ছে মাউন্টেন্স। দ্যাটস ইট, এই মাউন্টেন্স রিলেটেড কোন একটা ওয়ার্ড হচ্ছে আমার উত্তর হবে। তাহলে এইখানে আমি এখন প্যাসেজে গিয়ে আমার মাউন্টেন শব্দটাকে বুঝতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলেছিলাম কি, ভার্বটাও কিন্তু গ্যাপের আশেপাশ থেকে নেওয়ার চেষ্টা করবেন। যেরকম ওখানে আমরা প্রোটেকশনটা নাউন ছিল, কিন্তু এটা আমরা ভার্ব ফরম্যাটটা পেয়েছিলাম। তো এখানে কিন্তু কোনো প্রিপোজিশন নাই, শুধু নাউনটা পেয়েছি, একটা নিয়ে যাওয়াটা একটু রিস্ক হবে। তা আমি কি করবো, গেদার্ড শব্দটা নিব। গ্যাপের দেখেন, গ্যাপের শুধু আশেপাশ থেকে, আর এগুলা কিন্তু কিচ্ছু বলে নাই। আপনারা এগুলা পড়লেই আপনাদের হাত সময় নষ্ট হবে। যদি অনেকেই যে অফলাইন টু নরওয়ে এগুলা পড়ে যদি সময় নষ্ট করেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি মাউন্টেন্স এন্ড গেদার্ড এই শব্দটা প্যাসেজের বই আছে, সেটা খুঁজতে হবে। আচ্ছা, তো এখন আসি হচ্ছে আমার, এইখানে চলে যাচ্ছি হচ্ছে আপনার আহ এইটা দেখি এই তো মাউন্টেন্স, এই যে মাউন্টেন্স পেয়ে গেছি আমরা। এখন আমাদের খুঁজতে হবে ঘেধার শব্দটা কোথায়। এখন আসেন এইটার বাংলা মিনিং আমি করি এখানে।
আমরা দেখলাম যে এখানে অফলাইন শব্দটার পরে যদি আমরা একটু দেখি, এখানে দ্যাট আছে। দ্যাট কাকে রিপ্রেজেন্ট করে? দ্যাট মানে যাহা। তাহলে যাহা কাকে রিপ্রেজেন্ট করে? সাউথ সেন্ট্রাল নরওয়েকে রিপ্রেজেন্ট করে। দ্যাট কাকে রিপ্রেজেন্ট করে? সাউথ সেন্ট্রাল নরওয়েকে রিপ্রেজেন্ট করে। দেখেন, তাহলে দ্যাটকে আপনি বাদ দিয়ে যদি পড়েন, তাহলে সাউথ সেন্ট্রাল নরওয়ে ইজ হোম টু, টু মানে তে, টু মানে হচ্ছে তে, তাহলে এইটা হচ্ছে একটা বাসা, তে সাম অফ দ্য কান্ট্রিজ হাইস্ট মাউন্টেন। যেটা তে হচ্ছে হচ্ছে কি সাম, সামকে আমি বলছিলাম অফ থাকলে একসাথে মিনিং করবেন, তাহলে সাম অফ দ্য কান্ট্রি, সাম অফ দ্য কান্ট্রি। অ্যাপোস্ট্রোফিস থাকলেও আমার একসাথে মিনিং হয়। তাহলে আমরা কি শিখলাম? অ্যাপোস্ট্রোফিস থাকলে একসাথে বাংলা মিনিং হয়, অফ থাকলেও একসাথে হয়, তাহলে এই পুরোটা একসাথে মিনিং হবে। তাহলে মিনিং হবে সাম অফ দ্য কান্ট্রিজ হাইস্ট মাউন্টেন, মানে কিছু কান্ট্রির হাইস্ট মাউন্টেন আছে, মানে কান্ট্রির এর। যদি অ্যাপোস্ট্রোফিস থাকে তাহলে এটার বাংলা মিনিং হয় এর, এর, তাহলে মিনিং হবে কি এর। যেরকম রহিমস ডটার, রহিমস ডটার, রহিমের মেয়ে। তাহলে এখানে কি আসলো? কান্ট্রিজ হাইস্ট মাউন্টেন। তাহলে কান্ট্রির যে বড় বড় মাউন্টেন আছে সেই মাউন্টেনের সাম কিছু, তাহলে কিছু কান্ট্রির বড় বড় মাউন্টেনের কথা বলেছে, এইটা মাউন্টেনের কথা বলেছে, ঠিক আছে। এখন আসেন, এই মাউন্টেন শব্দটা তো আমরা পেয়ে গেছি, আমার উত্তর তার মাউন্টেন না, আমি কিন্তু একসাথে মিনিং করছি, কিন্তু এখানে কিন্তু আমি মাউন্টেনের সাথে অ্যান্ড টাইপের কোনো কিছু পাই নাই, বা ওরকম কোনো ওয়ার্ড কিন্তু আমি পাই নাই যেটা আমার উত্তর হতে পারে, মেইন কোনো ওয়ার্ড পাই নাই। যেরকম আমি বলছিলাম অ্যান্ড থাকলে, অ্যান্ডেও নাউন আছে, তাহলে ওখানেও ওই একই জিনিস টাইপের ওয়ার্ড থাকবে মাউন্টেন রিলেটেড। এখন এর পরের লাইনে দেখেন কি আছে, পরের লাইনে আছে রিন্ড ওয়ান কনগ্রিগেটেড। এই কনগ্রিগেটেড শব্দটা হচ্ছে আমার গেদার্ড, বা কনগ্রিগেটেড হচ্ছে গেদার্ড এর সিনোনিম। তাহলে আমি গেদার্ড এর সিনোনিম কিন্তু পেয়ে গিয়েছি, অলরেডি পেয়ে গিয়েছি, এইটা হচ্ছে আমার সেই সিনোনিমটা। তাহলে এই হচ্ছে আমার কিওয়ার্ড মাউন্টেন, এবং আরেকটা কিওয়ার্ড হচ্ছে আমার কনজুগেটেড বা গেদার্ড। তাহলে উত্তরটা হচ্ছে কি? এই উত্তরটা হবে, এই যে একটা নাউন আছে দেখেন, নাউনটা হচ্ছে রিন্ডের। এই রিন্ডেরটা কিন্তু আমার কিন্তু এটা কিন্তু বুঝাইতেছে যারা হচ্ছে বরফের মধ্যে যে হরিণগুলা থাকে, সেই হরিণের প্রজাতিকে বলা হচ্ছে রিনঠিয়ার। এই রিনঠিয়ারটা কিন্তু আমাদের আনকাউন্টেবল বলে, এটা কিন্তু আসলে প্লুরাল ফর্ম হচ্ছে না, এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম হচ্ছে। যে মানে ব্যাপারটা কি, সিঙ্গুলার ফর্ম বলতে কি আসলে বুঝাইতেছে রিনঠিয়ার, এটা কিন্তু নিজেই হচ্ছে কি, এটা হচ্ছে অনেক, মানে এটা তো আসলে গুনতে পারতেছেন না, বরফের যে হরিণ এগুলা গুনা যাচ্ছে না, এগুলা গুনতে পারতেছেন না। এখানে দুইটা বা চারটা যদি থাকতো তাহলে স্পষ্ট করে বলা হতো, এটা গোনা যাচ্ছে না, তার জন্য আমার এটার সাথে এস নাই। অনেকেই বলতে পারেন ভাই এটার সাথে এস নাই কেন? রিএনজিনিয়ারের এখানে যে এস থাকার একটা পসিবিলিটি ছিল। আর একটা কথা বলি, রিডিং এর ক্ষেত্রে আপনাদের এই কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল এত কিছু প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আপনি শুধুমাত্র যে জিনিসটা মাথায় রাখবেন, প্যাসেজের মধ্যে যেই উত্তর হবে সেটা সিঙ্গুলার থাকুক নাকি প্লুরাল থাকুক এটা দেখবেন না, কারণ ওইটা দেখে সময় নষ্ট করবেন না, কারণ ওরা তো গ্রামার ঠিকই রাখবে। ওরা হয়তো বা প্লুরাল দিলে প্লুরালই দিবে, যদি গ্রামার প্লুরালে হয় তাহলে দিবে, অথবা সিঙ্গুলার হলে সিঙ্গুলারে দিবে। যেরকম কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন গুলা সেগুলোর কোনো প্লুরাল ফর্ম নাই, তাহলে সেইগুলোর ক্ষেত্রে কিভাবে প্লুরাল দিবে তারা? এটা তো গ্রামারের ইরর চলে আসবে। তার জন্য আপনারা ওই গ্রামারটাকে চেক দেওয়ার কোনো দরকার নাই, আপনি যেটা প্যাসেজের মধ্যে পাচ্ছেন সেটাই উত্তর দিয়ে দিলে আপনি রাইট হয়ে যাবেন, কারণ রিডিং এর ক্ষেত্রে এই সিঙ্গুলার প্লুরালটা অতটা ইম্পর্টেন্ট আপনার অবস্থাটা বহন করে না, যেটা লিসেনিং এ করে। লিসেনিং এ কাউন্টেবল আনকাউন্টেবল অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা একেবারে ধরে ধরে ওয়ান টু ওয়ান আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে একেবারে ক্লিয়ারলি কোন কোন জায়গাতে আপনি ফোকাস করবেন, কিভাবে আসলে উত্তরটা দেখবেন, কিভাবে ট্র্যাপে পড়বেন না। দেখেন আমি যখন এরকম ভাবে নিচ্ছি আমি কিন্তু একটাও ট্র্যাপে পড়তেছি না, কতটুকু পড়তে হবে, কি পড়লে সময় নষ্ট হবে, এই দেখেন এগুলা পড়লে কিন্তু সময় নষ্ট হবে, এগুলা পড়বেন না। এখন এন্ডের আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই, আরো কিছু মজার জিনিস আপনাদেরকে ডিটিং এ দেখাই প্যাসেজ পড়ার সময়। দেখেন এইখানে যখন প্যাসেজটা পড়বেন, আপনারা দেখেন এই যে বাট, বাটের কাজটা আসলে কি? বাট কি করে? বাট হচ্ছে আগের অংশটাকে হচ্ছে চেঞ্জ করে দেয়, মানে আগে যে কথাটা বলবে সেই কথাটা বলে দিবে, চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে দিবে হচ্ছে বাট। বাটের কাজ কি? বাট হচ্ছে আগের যে ক্লজটা থাকে সেই ক্লজটাকে চেঞ্জ করে দেয়। এইখানে একটা মজার বিষয় দেখেন, এখানে একটা এন্ড আছে, এন্ড এর পরে দেখেন এখানে বলছে স্টাডি দেম, তাহলে স্টাডি দেম, এন্ড এর পরে আছে স্টাডি, আর এন্ড এর আগে আছে প্রিসার্ভ দেম। তাহলে এই যদি আপনার গ্যাপের মধ্যে ধরেন এই প্রিসার্ভ শব্দটা থাকতো, তাহলে এরপরে যদি এন্ড ধরেন আপনার প্রিসার্ভের পরে একটা এন্ড আছে, তারপরে স্টাডি মানে গ্যাপ আছে, তাহলে আপনার 100% উত্তর বসতে হচ্ছে স্টাডি। তো এই জিনিসগুলো দেখলেই কিন্তু উত্তর বুঝতে পারেন। ধরেন প্রিসার্ভ শব্দটা আছে, তারপরে হচ্ছে আপনার এন্ড আছে প্যাসেজ মানে কোশ্চেন্সে, তারপরে একটা গ্যাপ আছে, তাহলে উত্তরটা কি বসতো? স্টাডি। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তারপরে এইখানে দেখেন এখানে একটা দ্যাট আছে, দ্যাট কি করতেছে? দ্যাট হচ্ছে আপনার এই যে আনপ্রেডিক্টেবলি মিনস, এই যে আনপ্রেডিক্টেবলি কোনো কিছু হচ্ছে যেটা
যে আনপ্রেডিক্টেবলি কি হচ্ছে, মানে কোনটার আনপ্রেডিক্টেবল কিছু একটা ঘটতেছে, সেই জিনিসটা দ্যাট এর পরে কিন্তু গিয়ে বোঝায়। মানে দ্যাট এর পরে, মানে দ্যাট এর আগের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু দ্যাট এর পরে থাকে। তাহলে দ্যাট যদি আপনার থাকে, আপনি যখন দ্যাট যুক্ত কোনো কিছু মানে পড়বেন, মিনিং করবেন, এর আগের ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের পরে হচ্ছে এর ঘটনাটা থাকে। এই আগের ওয়ার্ড যেটা, সেটার ঘটনা। যেরকম বলা হইলো যে রহিম সাহেব, দ্যাটের ধরেন রহিম সাহেব আছে, রহিম সাহেব অথবা হচ্ছে দ্য জুয়েলারি, জুয়েলারি দ্যাটের পর হচ্ছে বলবে জুয়েলারিটার প্রাইসটা কেমন ছিল, জুয়েলারিটাকে আসলে গর্জিয়াস ছিল কিনা, জুয়েলারিটাকে আসলে খুব এক্সপেন্সিভ ছিল কিনা, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবে দ্যাটের পরে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। দ্যাটের আগে থাকবে জুয়েলারি এবং দ্যাটের পরে থাকবে হচ্ছে ওইটার মানে পুরো ডিটেইলসটা। তো এই জিনিসটাই হচ্ছে আমার কিন্তু থাকবে, এইগুলো কিন্তু বুঝতে হবে। আমি এর আগের ক্লাস, যেটা পার্ট 1 ছিল আমার, সেই পার্ট 1টার কিন্তু আপনাদের আছে, এবং পার্ট 1 এর মধ্যে কিন্তু আমি ডিটেইলস আপনাদেরকে বুঝাইছি যে অপের ক্ষেত্রে কিভাবে সলভ করবেন, তারপরে আরো কিছু রুলস শিখাইছি আপনাদের। আজকে আমি আরো রিলেটিভ প্রোনাউন থেকে শুরু করে অনেক কিছু আপনাদেরকে বললাম, বাট নিয়ে বললাম। দেখেন, এই দেখেন দা, বাট কি করেছে দেখেন, বাটের খেলাটা দেখেন। দা স্লো, বাটের আগে কিন্তু একটা ফাইভ দিচ্ছে হচ্ছে স্লো, বাট স্টেডি মুভমেন্ট, দেখছেন? বাটের আগে ছিল স্লো এবং পরে বাটের পরে দেখেন পুরোপুরি অর্থ ঘুরায় দিছে, পুরোপুরি ঘুরায় দিছে, দেখছেন? তাহলে বাট যুক্ত যদি কোনো কিছু থাকে, বাট যদি থাকে, বাটের আগে যেটা থাকে বাটের পরে হচ্ছে ঘুরায় দেয়, মানে হাইটে হাইটে পুরো ঘুরায় দেয়। দেখেন এখানে বলছে স্লো, স্লোর পরে বাটের পরে দেখেন ঘুরায় দিছে। মানে বাট কি করে, বাট হচ্ছে ঘুরায় দেয় কোনো কিছু। তাহলে অ্যান্সার করার সময় আপনি কি করবেন, এই বাট গুলাকে কিভাবে ফোকাস করবেন, পাঠ কি করে আপনার ঘুরায় দেয়, এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে? এর পরবর্তী যে পার্টটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো রিডিং এর, সেই পার্টে আপনাদেরকে দেখাবো এই যে হাইপেনকে কিভাবে ট্র্যাক করবেন, হাইপেন দিয়ে ম্যাচিং কিভাবে করা যায় খুব সহজে, এবং আপনারা ক্লোনকে কিভাবে বুঝবেন, ক্লোন এবং হাইপেন আপনার কতটা ইম্পর্টেন্ট আপনার অ্যান্সার বের করতে, এবং সিনোনিম দিয়ে আপনি 5 মিনিটের মধ্যে 5টা ম্যাচিং মিলাইতে পারবেন। এই জিনিসটা আমি পরবর্তী পার্টে দিব। আপনারা কমেন্ট করে জানাবেন সবাই যে পরবর্তী পার্ট 3 আপনারা চান কিনা। যদি পার্ট 3 চান, তাহলে পার্ট 3টা হবে ম্যাচিং কিভাবে পড়তে হয়, কিভাবে মিলাইতে হয় সেটার উপরে, এবং সেখানে আমি শিখাবো ক্লোন হাইপেনকে কিভাবে ট্র্যাক করতে হয়, ক্লোন হাইপেন এবং লিঙ্কিং ওয়ার্ড কেন এত ইম্পর্টেন্ট আপনার ম্যাচিং এর জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকের পার্টটা এতটুকুই। নেক্সট পার্টে আমি এরকম করে আপনাদের অনেকগুলো পার্ট দেওয়ার চেষ্টা করব, বাট কমেন্ট করবেন এবং লাইক করবেন। 1000-এর কাছাকাছি আপনাদের লাইক চাই আমি এই ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে।